আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইন্টারমিডিয়েটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে তোমাদের পৌরনীতি এবং এই পৌরনীতির আজকে দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর তোমাদের রাসেল স্যার, এবং আজকে আমরা নবম অধ্যায়ের যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতি। পররাষ্ট্রনীতি কি সেটা আগে আমাদের একটু বুঝতে হবে। সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি, পররাষ্ট্র অর্থাৎ পর মানে হচ্ছে অন্যের রাষ্ট্র, এবং নীতি অর্থাৎ অন্যের রাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্ক কি সেটা বোঝানোর জন্য এই অধ্যায়টা আমরা বোঝার চেষ্টা করব। এখানে আমি একটা ডায়াগ্রাম বা চিত্র আমি তোমাদেরকে তুলে ধরেছি। সেটা হচ্ছে কি বাংলাদেশের সাথে চায়না, রাশিয়া এবং হচ্ছে ইন্ডিয়া এবং ইউএস এর কি সম্পর্ক, অর্থাৎ এটা বাংলাদেশের সাথে অন্য যে কোনো দেশের সম্পর্ককে বোঝানোর জন্য আমরা এই অধ্যায়টাকে পড়লে বুঝতে পারবো যে বাংলাদেশের সম্পর্কটা আসলে কেমন, অন্য দেশগুলোর সাথে কি ধরনের সম্পর্ক বাংলাদেশ গড়ে তোলে, সামরিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক বা অন্যান্য ক্ষেত্রে কি ধরনের সম্পর্ক বাংলাদেশ গড়ে তুলতেছে, এবং বাংলাদেশ কোন বলয়ের মধ্যে আছে। বাংলাদেশ কি ইউএসএ বলয়ে আছে, নাকি রাশিয়ান বলয়ে আছে, নাকি নিরপেক্ষ বলয়ে আছে, সেই বিষয়গুলো আমরা এই অধ্যায় পড়ার মাধ্যমে জানতে পারবো। সেই সাথে আমরা এটাও জানতে পারবো যে জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা কি, সার্ক সহ, আসিয়ান সহ আরও যে সংস্থাগুলো আছে আন্তর্জাতিক পর্যায়ে, কমনওয়েলথ সহ সবগুলো সংস্থাতে বাংলাদেশের ভূমিকা কি সেটা আমরা এই অধ্যায় পড়লে জানতে পারবো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেই। তো পররাষ্ট্রনীতি বলতে আমি যেটা বললাম যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বলতে বাংলাদেশের সাথে পৃথিবীর অন্যান্য দেশের যে সম্পর্ক সেটা নির্দেশ করার জন্য এই ধারণাটা ব্যবহার হয়ে থাকে। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে খুব সিম্পল, সেটা হচ্ছে কি কারোর সাথে শত্রুতা নয়, অর্থাৎ বাংলাদেশ কোনো দেশের সাথে সংঘাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না নিজে আক্রান্ত হচ্ছে। তাহলে আমরা আস্তে আস্তে আলোচনায় শুরু করে দেই পররাষ্ট্রনীতি কি, বাংলাদেশের পররাষ্ট্রনীতিটা কেমন। আমাদের পররাষ্ট্রনীতি শুরু হয়েছে 1971 সালে মুজিবনগর সরকারের মাধ্যমে, অর্থাৎ বাংলাদেশের প্রথম সরকার বলো বা প্রবাসী সরকার বলো, মুক্তিযুদ্ধ চলাকালীন সরকার বলো, সেই মুজিবনগর সরকার, যেটা 10 এপ্রিল, তোমরা অবশ্যই দ্বিতীয় অধ্যায় পড়ানোর সময় তোমাদেরকে আমি বলছিলাম যে 10 এপ্রিল 1971 সালে যে সরকার গঠিত হয়েছিল, সেই মুজিবনগর সরকারের পররাষ্ট্রনীতির ভিত্তি আমাদের দেশের পররাষ্ট্রনীতির ভিত্তি স্থাপন করেছে, কারণ তারাই ফর দ্য ফার্স্ট টাইম অন্য দেশগুলোর সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। তাহলে আমরা একটু জানার চেষ্টা করি যে পররাষ্ট্রনীতি কি, সে বিষয়ে আমরা যদি একটু এই লাইনগুলো পড়ি। পররাষ্ট্রনীতি হলো এমন একটি রাষ্ট্রের নিজস্ব জাতীয় স্বার্থ, নিরাপত্তা উন্নয়নের জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বজায় রাখা, উন্নয়ন করার কৌশল ও নীতি। এর মাধ্যমে একটি রাষ্ট্র বিশ্ব দরবারে নিজের অবস্থান তুলে ধরে এবং অন্যান্য দেশের সাথে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ক নির্ধারণ করে। তার মানে আমি তোমাদেরকে একটু আগে এই যে চিত্রটা দেখালাম সেটাই হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতির মূল ধারণা। তার মানে কি, যে পররাষ্ট্রনীতি হচ্ছে এমন একটি ব্যবস্থা, এমন একটা নীতি, যে নীতির উপর ভিত্তি করে একটা দেশ আরেকটা দেশের সাথে কিরকম সম্পর্ক হবে সেটা নির্দেশ করা, বা সেরকম সেটাকে বোঝায়, অর্থাৎ কি ধরনের সম্পর্ক হবে সেটাকে নির্দেশ করে। এটা কি বিনিময়ের সম্পর্ক হবে, নাকি হচ্ছে সামরিক সম্পর্ক হবে, নাকি অন্যান্য ক্ষেত্রে। তাহলে আমরা আস্তে আস্তে বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য সম্পর্কে একটু জানার চেষ্টা করি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হচ্ছে, অর্থাৎ এটা শুধু বাংলাদেশের না, মোটামুটি প্রত্যেকটা রাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা লক্ষ্য থাকে। প্রত্যেকটা রাষ্ট্রই চায় যে তার পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজ স্বার্থ আদায় করা, অর্থাৎ নিজ স্বার্থ আদায় করা মানে বলতে নিজেদের যে স্বার্থ সেটা আদায় করার চেষ্টা করে। ভারত চাইবে পররাষ্ট্রনীতির মাধ্যমে তাদের নিজস্ব স্বার্থ আদায় করতে, ইউএসএ চাইবে তার নিজস্ব পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করতে। একইভাবে রাশিয়া, চায়না, বাংলাদেশ সহ পৃথিবীর সব রাষ্ট্রই পররাষ্ট্রনীতির মাধ্যমে নিজেদের স্বার্থকে সমুন্নত রাখা এবং স্বার্থ আদায় করার যে চেষ্টা সেটা তারা চালিয়ে যায়। তাহলে পররাষ্ট্রনীতির মাধ্যমে প্রত্যেকটা রাষ্ট্র নিজেদের স্বার্থ সমুন্নত রাখার চেষ্টা করে। আর বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে 1971 সালের যে মুজিবনগর সরকার ছিল, সেই মুজিবনগর সরকারের পররাষ্ট্রনীতির অন্যতম লক্ষ্য ছিল যে স্বাধীনতা যুদ্ধের আন্তর্জাতিক সমর্থন আদায়, অর্থাৎ 1971 সালের যে বাংলাদেশের যুদ্ধ হচ্ছিল সেই সময়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ের জন্য বিশ্ব জনমতকে বাংলাদেশের পক্ষে আনার জন্য তারা কাজ করেছে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে যে মুজিবনগর সরকার সে 71-এ তারা চেষ্টা করেছে যাতে জনমত বাংলাদেশের পক্ষে আসে। তাহলে জনমতটা যদি তৈরি করা যায় তাহলে বহির্বিশ্বের সাপোর্ট পাওয়া যাবে, তাহলে সেটা বাংলাদেশের একটা নিজস্ব স্বার্থ
স্বার্থ রক্ষিত হবে। অর্থাৎ ওই সময়ে যুদ্ধ পরিচালনা করার জন্য যে বাংলাদেশের সম্পদ দরকার ছিল, বাংলাদেশের যে অস্ত্র দরকার ছিল, বাংলাদেশের বহির্বিশ্বের যে সমর্থন দরকার ছিল, সেটা আদায় করাই ছিল মুজিবনগর সরকারের অন্যতম স্বার্থ এবং লক্ষ্য। তাহলে আমরা বাংলাদেশের 1971 সালের যে বাংলাদেশ, সেই বাংলাদেশ তো আর এখন নাই, বাংলাদেশ পরিবর্তিত হয়েছে। 72-এ বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছে এবং পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশ দীর্ঘ সময় অতিক্রান্ত করতে আজকের পর্যায়ে আসছে। বাংলাদেশের সংবিধানে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির মূল মন্ত্র নির্ধারণ করা হয়েছে, সেই মূল মন্ত্র হচ্ছে এটা, ফ্রেন্ডশিপ টু অল, মেলিক টু নান। অর্থাৎ সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এটার মানে হচ্ছে বাংলাদেশ কোনো দেশের সাথে কোনো ধরনের শত্রুতার সম্পর্ক বা বৈরিতার সম্পর্ক তৈরি করবে না, বরং সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করবে। ভারত বা মিয়ানমার বা চায়না বা ইউএসএ বা রাশিয়া, যেই দেশে হোক না কেন, সেটার সাথে আমাদের সম্পর্ক হচ্ছে আমরা ফ্রেন্ডশিপ করব, আমরা বন্ধুত্ব তৈরি করব, তবে সেখানে আমাদের অবশ্যই স্বার্থ থাকবে এবং আমরা হব যে সমান সমান। অর্থাৎ তাদের সাথে আমাদের যে সম্পর্ক, সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। তাহলে দেখো এখানে একটা চিত্রের মাধ্যমে আমি সেটা দেখানোর চেষ্টা করেছি। তাহলে কারোর সাথে কোনো ধরনের বৈরিতা নয়, বরং সবার সাথে বন্ধুত্ব। বন্ধুত্ব হলে কি হবে, যে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হলে যেটা হবে সেটা হচ্ছে সবার কাছ থেকে আমরা সহজে সহযোগিতা চাইতে পারবো। কেন? কারণ বাংলাদেশ একটা অনুন্নত উন্নয়নশীল দেশ, অর্থাৎ বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশ, যার কারণে আমাদের যে উন্নয়ন করা দরকার, সেই উন্নয়ন যতদিন পর্যন্ত না হচ্ছে, ততদিন পর্যন্ত আসলে আমরা কারোর সাথে কোনো ধরনের বৈরিতার সম্পর্কে যেতে পারি না এবং কারোর সাথে কোনো ধরনের শত্রুতার সম্পর্কেও যেতে পারি না। কারণ আমাদের এই বিশাল জনসংখ্যার কর্মসংস্থান দরকার, এই বিশাল জনসংখ্যার খাদ্য দরকার, বাসস্থান দরকার, চিকিৎসা দরকার। এগুলো একটা রাষ্ট্রের পক্ষে, পৃথিবীর কোনো রাষ্ট্রই আসলে স্বয়ংসম্পন্ন না। বাংলাদেশ তো দূরে থাক, পৃথিবীর কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পন্ন না। প্রত্যেকটা রাষ্ট্রই আরেকটা রাষ্ট্রের উপর অনেক কিছুর ক্ষেত্রে গিয়ে ডিপেন্ডেন্সি তারা তৈরি হয়, অর্থাৎ অনেকটা নির্ভরতা তৈরি হয়। যেমন ইউএসএ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে যে তৈরি পোশাক আমদানি করে, আর ঠিক একইভাবে বাংলাদেশও ইউএসএ থেকে বিভিন্ন পণ্য বা প্রোডাক্ট আমদানি করে। একইভাবে যে চায়না থেকে আমদানি করে, আবার চায়না বাংলাদেশের কাছ থেকে আর বিভিন্ন ফলমূল তারা কিনে নেয় এবং অন্যান্য ক্ষেত্রেও তারা বাংলাদেশের কাছ থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে থাকে। একইভাবে ইন্ডিয়া, বাংলাদেশ, এই প্রত্যেকটা রাষ্ট্রই হচ্ছে আসলে একটা আরেকটার উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে গিয়ে আমরা যদি কারোর সাথে বৈরিতার সম্পর্ক তৈরি করি, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান যে উদ্দেশ্যগুলো রয়েছে, সেই উদ্দেশ্যগুলো আমরা জানার চেষ্টা করব। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, স্থিতিবোধ নিরপেক্ষতা। অর্থাৎ আমাদের যে পররাষ্ট্রনীতি, সেটার প্রধান উদ্দেশ্য হচ্ছে নিরপেক্ষতা থাকা, শান্তিপূর্ণ সহ অবস্থান, অন্য কোনো দেশের সাথে কোনো ধরনের সংঘাতে জড়িয়ে না পড়া। একইভাবে জোট নিরপেক্ষ, অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর প্রধান জোট হচ্ছে, যদি আমরা বলি ফার্স্ট ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড, অর্থাৎ একটা হচ্ছে ইউএসএ ব্লক আর একটা হচ্ছে রাশিয়া ব্লক। অর্থাৎ হচ্ছে রাশিয়া এবং ইউএসএ, এই দুইটা সুপার পাওয়ার বা হচ্ছে তোমার প্রধান ক্ষমতাধর রাষ্ট্র পৃথিবীতে এক সময় খুব আধিপত্য বিস্তার করেছিল। এই রাশিয়া ব্লক এবং ইউএসএ ব্লকে না গিয়ে বরং বাংলাদেশ হচ্ছে নিরপেক্ষ জায়গা থেকে তারা অবস্থান করছে, বাংলাদেশ অবস্থান করছে। তাহলে নিরপেক্ষ জোট, এর পাশাপাশি সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই হচ্ছে আমাদের যে পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য। তাহলে পররাষ্ট্রনীতির যে উদ্দেশ্যগুলো রয়েছে, স্থিতিবোধ, নিরপেক্ষতা, শান্তিপূর্ণ সহ অবস্থান, জোট নিরপেক্ষ এবং সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা যদি আমরা যদি এর আগের বিষয়টা জানার চেষ্টা করি, তাহলে আমাদের বললাম যে মূল মন্ত্র হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, যে স্থিতিশীলতা বা স্থিতিবোধ নিরপেক্ষতা, অর্থাৎ পজিটিভ নিউট্রালিটি, অর্থাৎ সবার সাথে একটা ভালো নিরপেক্ষতা বজায় রাখা, যে কারো একদম একচেটিয়া কোনো পক্ষে চলে না যাওয়া, শান্তিপূর্ণ সহ অবস্থান, যে কারোর সাথে কোনো ধরনের সংঘাতে না জড়িয়ে, যেটা আমরা পিসফুল কো এক্সিস্টেন্স বলছে, শান্তিপূর্ণ সহাবস্থান, অর্থাৎ নিজেদের অবস্থানে থাকা। জোট নিরপেক্ষ, কোনো জোটের পক্ষে না গিয়ে, ইউএসএ ব্লক এবং রাশিয়া ব্লক কোনো ব্লকে না গিয়ে বরং বাংলাদেশ একটা জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে নিজেকে পরিচয় দিবে। এর পাশাপাশি সবার সাথে কোনো শত্রুতা না গিয়ে সবার সাথে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখাই হচ্ছে আমাদের যে পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য। এরপরে সংবিধানের মধ্যে কি বলা আছে, বাংলাদেশের যে সংবিধান, সেখানে 25 নম্বর অনুচ্ছেদে, মনে রাখবা এটা অনেক সময় এমসিকিউতে থাকতে পারে, যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে যে তোমার কোন অনুচ্ছেদে বলা হয়েছে।
তাহলে পররাষ্ট্রনীতির বিষয়ে বাংলাদেশের যে সংবিধানের যে অনুচ্ছেদে বলা হয়েছে সেটা হচ্ছে 25 নম্বর অনুচ্ছেদে। আবার বলছি, পররাষ্ট্রনীতি বিষয়ে বাংলাদেশের 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে, এবং সেই অনুচ্ছেদ থেকে আমরা যেই তথ্যগুলো জানতে পারি তার মধ্যে একটা হচ্ছে সার্বভৌমত্ব এবং সমতার প্রতি শ্রদ্ধা, অর্থাৎ নিজেদের যে সার্বভৌমত্ব মানে কি, নিজেরা নিজেদের মতো করে চলতে পারা বা নিজেরা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, স্বাধীনতা, সেটাকেই সার্বভৌমত্ব বলে। এবং সমতার প্রতি শ্রদ্ধা, অর্থাৎ তোমার সাথে আমার সম্পর্ক হবে সমতা। যেমন ধরো ভারত এবং বাংলাদেশ, এটা কি রাজা প্রজা সম্পর্ক এরকম হবে? উত্তর হচ্ছে না। বাংলাদেশের সংবিধানের মধ্যে বলা হয়েছে বাংলাদেশের সাথে পৃথিবীর জন্য অন্য যে কোনো দেশের সম্পর্ক হবে যে সার্বভৌমত্বের জন্য হুমকি নয় এমন এবং সমতার প্রতি শ্রদ্ধা রেখেই। অন্যদিকে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপারে বাংলাদেশ কখনো হস্তক্ষেপ করবে না, এটা বাংলাদেশের সংবিধানে বলা আছে। শান্তিপূর্ণভাবে বিরোধ মীমাংসা বা সমাধানের চেষ্টা করবে। যদি কোনো দেশের সাথে বাংলাদেশের ক্ল্যাশ হয়, কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়, তাহলে বাংলাদেশ অবশ্যই সেটা শান্তিপূর্ণভাবে, কোনো ধরনের যুদ্ধ পরিস্থিতিতে না গিয়ে শান্তিপূর্ণভাবে বাংলাদেশ এটা যে তোমার বিরোধ মীমাংসা বা বিরোধ সমাধানের চেষ্টা করবে। আরেকটা হচ্ছে সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ এবং বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের সমর্থন করবে বাংলাদেশ। অর্থাৎ এক ধরনের বলতে গেলে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণ বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশ সবসময় সমর্থন জানাবে। অর্থাৎ সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ ব্যাপারটা কি, এক দেশ যে আরেক দেশ, আমি সিম্পলভাবে বলি, এক দেশ যখন আরেক দেশকে দখল করার চেষ্টা করে তখন সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ। আর উপনিবেশবাদ হচ্ছে দূরবর্তী কোনো একটা ভূমি বা দেশ আর একটা দূরবর্তী দেশকে যখন হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে যখন হচ্ছে নিয়ন্ত্রণ করে তখন সেটাকে বলে উপনিবেশবাদ। আর বর্ণবৈষম্য তো তোমরা নিশ্চয়ই জানো যে যেটাকে আমরা রেসিজম বলি, যেমন সাদার প্রতি কালোর যে বিদ্বেষ, কালোর প্রতি সাদার যে বিদ্বেষ, এইগুলোই হচ্ছে বর্ণবৈষম্য। এই বর্ণবৈষম্য এগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সবসময় অবস্থান করবে। তাহলে বাংলাদেশের সংবিধানের মধ্যেই বলা হয়েছে যে কোন সার্বভৌমত্ব এবং সমান অধিকারের প্রতি প্রত্যেকটা রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রাখবে। একইভাবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে যেমন ইন্ডিয়ার মধ্যে কি ঘটতেছে সেই বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ বাংলাদেশ করবে না। এর পাশাপাশি শান্তিপূর্ণ বিরোধ মীমাংসার জন্য বা সমাধানের জন্য চেষ্টা করবে। যদি কোনো দেশের সাথে যদি কোনো কারণে বিরোধ তৈরি হয় সেক্ষেত্রে মীমাংসার চেষ্টা করবে। আর একটা হচ্ছে সাম্রাজ্যবাদ, অর্থাৎ হচ্ছে এক দেশ আরেক দেশকে যে আগ্রাসীভাবে দখল করার যে প্রবণতা, ধরো এটা একটা দেশ, এটা একটা দেশ, এই দেশ মিলে এই দেশকে দখল করার যে প্রবণতা সেটার বিরোধিতা করবে। উপনিবেশবাদের বিরোধিতা করবে, অর্থাৎ দূরবর্তী কোনো দেশ আরেকটা দেশকে যে নিয়ন্ত্রণ করে, যেমন এক সময় বাংলাদেশ ছিল ইংল্যান্ডের উপনিবেশ, অর্থাৎ আমরা গ্রেট ব্রিটেন যেটাকে বলছি, সেই ইংল্যান্ডের উপনিবেশ ছিল একটা সময়। তো উপনিবেশ হিসেবে বাংলাদেশ অনেকভাবে শোষিত হয়েছে, নির্যাতিত হয়েছে, যার কারণে বাংলাদেশ সংবিধানের মধ্যে এটার বিরোধিতা করেই মূলত সংবিধানের মধ্যে উল্লেখ করেছে উপনিবেশ বিরোধী এবং বর্ণ বৈষম্য বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রাম এবং সমর্থন সবসময় থাকবে। এরপরে আমরা যাই যে বাংলাদেশ যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে যে অর্জনগুলো করেছে, যেমন আমাদের যে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমরা যেহেতু কারোর সাথে আমাদের কোনো বিরোধ নাই, আমরা প্রত্যেকটা রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছি। সেই ক্ষেত্রে গিয়ে বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 1971-এর পর থেকে জাতিসংঘের সদস্য হয়েছে, কমনওয়েলথের সদস্য হয়েছে, ওআইসির সদস্য হয়েছে, ন্যামের সদস্য হয়েছে। তার মানে জাতিসংঘ, এরপরে হচ্ছে তোমার কমনওয়েলথ, এরপরে হচ্ছে তোমার ওআইসি, ন্যাম, এর পাশাপাশি সার্ক এবং বিমস্টেক, এই যে সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলোর সদস্য হয়েছে এবং এই সংস্থাগুলোতে যোগ দিতে পেরেছে। কেন যোগ দিতে পেরেছে? কারণ বাংলাদেশ কোনো আগ্রাসী ভূমিকায় নাই, বাংলাদেশ কোনো দেশের সাথে বিরোধপূর্ণ কোনো সম্পর্কে নাই, বরং বাংলাদেশ সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং সেই দিক থেকে বাংলাদেশ একটা প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে সার্ক, যেহেতু বাংলাদেশ সার্কের স্বপ্নদ্রষ্টা, অর্থাৎ বাংলাদেশেই এই সার্কের জন্ম দিয়েছে, বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। যদি পরীক্ষায় আসে যে বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য, সার্ক এবং বিমস্টেকের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। এবং এর পাশাপাশি বাংলাদেশ 8 কনসোর্টিয়াম গঠন, যেটা জাপান, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সাথে, সেই ক্ষেত্রেও বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ অবস্থান রয়েছে। এবং বাংলাদেশ যখন 1971 সালে স্বাধীন হয়েছে সেই সময়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় এবং বাংলাদেশের যে সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নের জন্য তিনি বিভিন্ন দেশের কাছে গিয়ে বাংলাদেশকে সহযোগিতা করার জন্য তিনি রিকোয়েস্ট করেছেন, যে তিনি সাহায্য চেয়ে আবেদন করেছেন। এবং বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করে সেখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন বাংলাদেশের বিষয়ে তিনি ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে। তো তিনি বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি
সেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে তিনি যেহেতু বলছে যে বাংলাদেশ কোনো দেশের সাথে কোনো ধরনের বিরোধে যাবে না, সবার সাথে কি, সবার সাথে বন্ধুত্ব। তো সবার সাথে যেহেতু বন্ধুত্ব, তিনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে যে সবার সাথে বন্ধুত্ব তৈরি করে বাংলাদেশকে প্রাচ্যের সুইজারল্যান্ডে বানানোর তিনি একটা স্বপ্ন দেখেছিলেন। তার কথা হচ্ছে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। তো সুইজারল্যান্ড আমরা জানি যে সুইজারল্যান্ড একটা উত্তরের দেশ, অর্থাৎ ইউরোপের দেশ। এই ইউরোপের উত্তরের দেশ হিসেবে সুইজারল্যান্ড হচ্ছে অনেক সুন্দর একটা দেশ এবং শান্তির একটা দেশ। তো প্রাচ্যের সুইজারল্যান্ড বলতে, প্রাচ্য বলতে যেটাকে বোঝায়, প্রাচ্য বলতে যে এশিয়ার যে পূর্ব দিকের যে দেশগুলো, আরব দেশ সহ এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোকে প্রাচ্যের দেশ বলে। এটা অনেকটা তোমরা মানে সাংস্কৃতিকভাবে এটাকে ব্যবহার করে, প্রাচ্যের সংস্কৃতি, প্রাচ্যের দেশ, মানে মোটামুটিভাবে পিছিয়ে পড়া সংস্কৃতির, মানে ইউরোপিয়ানদের চেয়ে পিছিয়ে পড়া সংস্কৃতির এই অঞ্চলটাকে বলা হয় প্রাচ্যের অঞ্চল। আর প্রাচ্যের সুইজারল্যান্ড বানানোর কথা বলছে বাংলাদেশকে, তাহলে বাংলাদেশ হবে প্রাচ্যের সুইজারল্যান্ড। এটা হচ্ছে শেখ মুজিবুর রহমানের একটা উক্তি, এবং তিনি বলছে যে কারোর সাথে শত্রুতা নয়, বরং সবার সাথে বন্ধুত্বের নীতি। এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলো আমরা এখন জানার চেষ্টা করব। তাহলে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য এখন আমরা জানবো। তো তোমাদের এতক্ষণ ধরে যা কিছু বলতেছি তা থেকেই তোমরা বুঝতে পারতেছো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য কি হবে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে যে বৈশিষ্ট্যগুলো আমরা লক্ষ্য করি সেগুলো হচ্ছে খুব সিম্পল এবং আমরা মনে রাখতে পারবো সহজেই। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে বন্ধুত্বের নীতি, কারোর সাথে কোনো শত্রুতা নয়। এই যে মূল মন্ত্র হচ্ছে ফ্রেন্ডশিপ টু অল, মেলিক টু নান, অর্থাৎ হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা বা শত্রুতা নয়। বঙ্গবন্ধু লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে প্রাচ্যের কি বানানো, যে সুইজারল্যান্ড বানানো। অন্যদিকে হচ্ছে স্বাধীন ও নিরপেক্ষ নীতি, তার মানে কি অন্য কোনো দেশের পক্ষে না গিয়ে বরং নিরপেক্ষ। আমি বললাম যে দুইটা ব্লক পৃথিবীতে আছে, একটা হচ্ছে রাশিয়ান ব্লক আর একটা হচ্ছে ইউএসএ ব্লক। তো এই দুইটা ব্লকের বাইরে গিয়ে বাংলাদেশ থাকবে হচ্ছে নিরপেক্ষ। তাহলে এই দুইটা ব্লকে নয়, বরং ন্যামে বা জোট নিরপেক্ষ যে আন্দোলন, সেই ন্যামের মধ্যেই বাংলাদেশ অন্তর্ভুক্ত হয়েছে। তো অন্যদিকে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, সেই হিসেবে কোনো দেশের স্বাধীনতায় বাংলাদেশ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না, নিরপেক্ষতা বজায় রাখবে। কোনো সামরিক জোটে বাংলাদেশ যুক্ত নয়। দেখো সিয়া2, সেন্টু, ন্যাটো এগুলো হচ্ছে সামরিক জোট, মনে রাখবা। সিয়া2, সেন্টু, ন্যাটো এগুলো হচ্ছে সামরিক জোট। এগুলো নিয়ে একটু এরপরে স্লাইডে তোমরা পাবা, বিস্তারিত পাবা। তো সিয়া2 কি, সেন্টু কি, ন্যাটো কি, এটা তোমরা একটু পরেই পাবে। প্রাচ্য ও পাশ্চাত্য উভয় ব্লক থেকেই সমান দূরত্ব বজায় রাখা, অর্থাৎ এখানে জোট নিরপেক্ষ আন্দোলনের সক্রিয় ভূমিকা বাংলাদেশ রাখতেছে, যার কারণে বাংলাদেশ বলতে পারতেছে বাংলাদেশ একটা স্বাধীন এবং নিরপেক্ষ নীতিতে বিশ্বাস করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে নিরপেক্ষ এবং স্বাধীন যে তোমার পররাষ্ট্রনীতি সেটাতে বিশ্বাস করে, এবং বাংলাদেশ কোনো সামরিক জোটে নয়, কারণ বাংলাদেশ কোনো ধরনের যুদ্ধ বা হচ্ছে কোনো ধরনের সহিংসতায় বিশ্বাসী নয়, যার কারণে বাংলাদেশ কোনো সামরিক জোটে নাই। আমরা সিয়া2, সেন্টো এবং ন্যাটো এই তিনটা জোট সম্পর্কে একটু জানবো। সিয়া2 যেটা, এটা হচ্ছে তোমার 1954 সালে গঠিত। এটা একটা দক্ষিণ পূর্ব এশিয়ার কমিউনিজম বিস্তার ঠেকানোর উদ্দেশ্যে এটা গঠন করা হয়েছিল। অর্থাৎ এটা এক ধরনের তোমার কি বলবো যে কমিউনিজমটা কি, কমিউনিজমটা হচ্ছে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা বা তোমার যেটা কমিউনিজম, সেই ব্যবস্থা যাতে এই অঞ্চলের মধ্যে বিস্তার রোধ করা যায়। বিশেষ করে ইউএসএ পন্থী দেশগুলোই হচ্ছে বিশেষ করে এই সিয়া2-তে নেতৃত্ব দিচ্ছিল। তো ইউএসএ পন্থী বলতে এখানে এমন না যে তারা সবাই ইউএসএর গোলামি করে, ওইরকম না। তাদের কথা হচ্ছে আমরা যে রাশিয়ান ব্লকেও যাব না। ওই সময়ে রাশিয়ার কমিউনিজমই হচ্ছে তোমার ছড়িয়ে পড়তেছিল পূর্ব দিকে, অর্থাৎ পূর্ব এশিয়ার দিকে, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে, যার কারণে এটা যাতে রোধ করা যায় সেই জন্য হচ্ছে সিয়া2 প্রতিষ্ঠা করা হয়েছে, এবং সেই সিয়া2 বাংলাদেশ সেখানে প্রবেশ করেন নাই। ঠিক আছে, এরপরে হচ্ছে সেন্টো যেটা, সেন্টো হচ্ছে মূলত সেন্ট্রাল ট্রিটি অর্গানাইজেশন, 1955 সালে তৈরি হয়, মূলত মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা জোট। এইটাতেও বাংলাদেশ কোনোভাবেই যুক্ত হন নাই। বরং ন্যাটো যেটা, এটাতেও বাংলাদেশ কোনোভাবে যুক্ত না, কারণ এটা হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি যেটা, অর্থাৎ উত্তর আমেরিকার সামরিক এবং পশ্চিম ইউরোপের যে সহযোগিতা প্রতিরক্ষা জোট। অর্থাৎ এটাতে মূলত হচ্ছে আমেরিকা এবং যে ইউরোপের যে দেশগুলো আছে তারা নিজেদের সামরিক প্রতিরক্ষার জন্যই মূলত এই ন্যাটো যুগটা পড়েছে, নর্থ আটলান্টিক যে তোমার ট্রিটি যেটা, এটা ট্রিটি অর্গানাইজেশন। এটা মূলত যে ইউরোপের সামরিক জোট, এটা হচ্ছে সামরিক জোট, ইউরোপ এবং আমেরিকার সামরিক জোট। অর্থাৎ কোনো কারণে যদি ইউরোপ আক্রান্ত হয় আমেরিকা সহযোগিতা করবে, আমেরিকা আক্রান্ত হলে ইউরোপ সহযোগিতা করবে সামরিক দিক থেকে।
তাহলে উত্তর আমেরিকার এবং হচ্ছে পশ্চিম ইউরোপের যে দেশগুলো রয়েছে তাদেরকে নিয়ে এটা গঠিত হয়েছে। সময়টা তোমরা একটু মনে রাখবা 1949 সালে, এবং 1955 সালে এটা সেন্টু যেটা সেটা গঠিত হয়েছে, যেটা মূলত হচ্ছে মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা জোট। অন্যদিকে সিএটু যেটা, এটা হচ্ছে কমিউনিজম বিস্তার ঠেকানোর জন্যই মূলত এটা গড়ে তোলা হয়েছিল। তাহলে আমরা এইটা জানলাম। এরপর আমরা তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম যে সবার সাথে বন্ধুত্ব, দ্বিতীয় স্বাধীন এবং নিরপেক্ষ, এরপরে হচ্ছে কোনো জোটের পক্ষে না আর কি বাংলাদেশ। এরপর হচ্ছে উন্নয়নমুখী। উন্নয়নমুখী মানে কি? যে উন্নয়নমুখী মানে হচ্ছে বাংলাদেশ উন্নয়ন করার জন্য পৃথিবীর যে কোনো দেশের কাছ থেকে সহযোগিতা নিবে, কারণ বাংলাদেশ কোনো ব্লকে না, এই জন্য উন্নয়নমুখী। অর্থাৎ বিদেশের সাহায্য, বিনিয়োগ ও সহযোগিতার উপর জোর দেয় বাংলাদেশে। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ বিধায় যে বিদেশে যে কোনো দেশ যদি বাংলাদেশকে সহযোগিতা করতে চায় তাহলে ওয়েলকাম, এটা বলবে। কৃষি, শিল্প এবং স্বাস্থ্য, অন্যদিকে জাতীয় উন্নয়নের সাথে আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা, এটাও বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ যে তোমার নীতির মধ্যে রয়েছে। তাহলে আমরা উন্নয়নমুখী যে নীতি সেটাও থাকলো। আর এটা হচ্ছে সমমর্যাদার নীতি। সমমর্যাদার মানে কি? যে তুমি আর আমি, তাহলে তোমার আর আমার মধ্যে যদি রাজা প্রজার সম্পর্ক হয় তাহলে তোমার সাথে আমার সমমর্যাদা হবে না। তুমি যদি, তোমার সাথে আমার যদি ফ্রেন্ডশিপ হয় তাহলে তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু, তাহলে এই যে সম্পর্কটা এটা হচ্ছে সমমর্যাদার সম্পর্ক। তো বাংলাদেশ বলতেছে সবার সাথে বন্ধুত্ব, তাহলে এখানে রাজা প্রজার সম্পর্ক নয়। তাহলে প্রত্যেক রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি বাংলাদেশ শ্রদ্ধাশীল, এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্বের আঘাত না করে নিজের সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়তা, অর্থাৎ কোনো দেশে আঘাত করব না আমরা। আমার দেশে কেউ আঘাত করলে আমরা সেটার পাল্টা প্রতিক্রিয়া জানাবো। তবে যে কোনো দেশকে নিজ উদ্যোগে আমরা কখনো আগ্রাসী ভূমিকায় আমরা যাব না, অর্থাৎ কোনো দেশকে আমরা নিজেরাই গিয়ে আঘাত করব না, এই বিষয়টা এখানে বলছে। তাহলে উন্নয়নমুখী নীতি এবং অন্যদিকে হচ্ছে কি যে তোমার সমমর্যাদার নীতি। সমমর্যাদার নীতি এবং উন্নয়নমুখী নীতি, এই দুইটা নীতি তোমরা একটু মনে রাখার চেষ্টা করবা। তাহলে বাংলাদেশ কোনো দেশকে আক্রান্ত করবে না। বাংলাদেশকে কোনো দেশ যদি আক্রান্ত করে সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিক্রিয়া হবে কি, যে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় যেটা করা দরকার সেটাই বাংলাদেশ করবে। তাহলে চারটা আমরা নীতি জেনে গেলাম, অর্থাৎ যে উদ্দেশ্যগুলো আমরা পড়তেছি। তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো যেগুলো পড়তেছিলাম, একটা হচ্ছে বন্ধুত্বের নীতি, দ্বিতীয় স্বাধীনতা ও নিরপেক্ষ নীতি, আর এর পাশাপাশি হচ্ছে উন্নয়নমুখী নীতি এবং অন্যদিকে সমমর্যাদার নীতি। এরপর হচ্ছে কি আদর্শ ভিত্তিক নীতি, অর্থাৎ বাংলাদেশ মানে একটা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা আদর্শ মেনে চলে, সেটা হচ্ছে সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ এবং হচ্ছে অন্যান্য ক্ষেত্রে নয়া উপনিবেশবাদ, বর্ণবাদ এবং হচ্ছে আধিপত্যবাদের বিরোধিতা করতেছে। যে বাংলাদেশের কথা হচ্ছে আমরা কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করব না। যেমন থাকে না যে আমি জীবনেও মিথ্যা কথা বলবো না, আমি জীবনেও সত্য কথা বলবো না, সেরকম নীতি আছে না মানুষের ভিতরে। তো বাংলাদেশের নীতি হচ্ছে কি আমরা কারো দেশের বিষয়ে, অভ্যন্তরীণ বিষয়ে কখনো মাথা গলাবো না। আমাদের কাজ হচ্ছে যেই দেশ আমাদেরকে সহযোগিতা করবে তাদের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো। কোনো দেশ যদি বাংলাদেশকে আক্রমণ করে সেক্ষেত্রে আমরা সেটাকে প্রতিহত করব, জাস্ট হচ্ছে মোকাবেলা করব, কিন্তু আগ্রাসী হয়ে নিজেরাই কোনো দেশের উপর ঝাঁপিয়ে পড়বো না। অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার হস্তক্ষেপ করে না, নির্যাতিত জাতীয় মানুষের পক্ষে অবস্থান। এই জন্য বাংলাদেশের অবস্থান সবসময় ফিলিস্তিনের পক্ষে। ফিলিস্তিন কেন? কারণ হচ্ছে ফিলিস্তিনের যারা নাগরিক রয়েছেন তারা অনেক বেশি নির্যাতিত, নিপীড়িত। এটা আমাদের সংবিধানের মধ্যেই আছে বিধায় আমরা তাদের পক্ষে নিয়েছি। এবং আমরা আমাদের সাথে যেই দেশের একমাত্র একটা দেশ যার সাথে কোনো ধরনের অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক নেই সেটা হচ্ছে ইসরায়েলের সাথে। ইসরায়েল যেহেতু আগ্রাসী একটা দেশ, বাংলাদেশের পররাষ্ট্রনীতির সাথে বাংলাদেশের যায় না, অর্থাৎ সাংবিধানিকভাবে সেটা যায় না। বাংলাদেশ এমন কোনো দেশের সাথে কোনো সম্পর্ক করবে না যেই রাষ্ট্রটা অন্য দেশের উপর আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়। এই ক্ষেত্রে গিয়ে ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্কটা নাই বললেই চলে, অর্থাৎ অর্থনৈতিক ও সামরিক দিক থেকে, এর পাশাপাশি হচ্ছে তোমার রাজনৈতিক দিক থেকে কোনো ক্ষেত্রেই তাদের সাথে বাংলাদেশের সম্পর্ক নাই। এবং একটা সময়ে বাংলাদেশের যে ফাস্টফুড, সেই ফাস্টফুডে লেখা ছিল যে ইসরায়েল ছাড়া পৃথিবীর সব রাষ্ট্রের জন্য ওই ফাস্টফুডটা বৈধ, কিন্তু ইসরায়েলের জন্য ছাড়া, ইসরায়েলের জন্য নয়। শান্তিপূর্ণ সহ অবস্থান, অর্থাৎ বাংলাদেশের অবস্থা হচ্ছে যে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে শান্তিপূর্ণ নিরাপত্তা ও সহযোগিতাকে গুরুত্ব দিয়ে সহ অবস্থান মানে কি, যে নিজেদের অবস্থান নিশ্চিত করা, অর্থাৎ বিশ্বের শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তোলার প্রচেষ্টা চালানো, অর্থাৎ যেই দেশগুলো যে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে তাদের সাথে গিয়ে অবস্থান করাই হচ্ছে বাংলাদেশের যে পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য। তাহলে কোনো দেশের শান্তি বিনষ্ট করে এমন কোনো দেশের পাশে গিয়ে বাংলাদেশ কখনো দাঁড়াবে না। শান্তিপূর্ণ সহাবস্থানেই হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির আরেকটা বৈশিষ্ট্য। আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি, অর্থাৎ বাংলাদেশ আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করে, অর্থাৎ আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি করে অস্ত্র সীমিতকরণ ও সমতা ভিত্তিক যে সম্পর্ক, জোট নিরপেক্ষ আন্দোলন, এগুলো সক্রিয় ভূমিকা রাখে যাতে করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এটা হাইলাইটসে আসে।
এখন ধরো বাংলাদেশ জাতিসংঘে কেন যুক্ত হলো, কারণ জাতিসংঘের পৃথিবীর 193টি দেশ যুক্ত আছে। তাহলে 193 দেশকে বাংলাদেশ যখন গিয়ে বাংলাদেশের কথা ব্যক্ত করবে, তখন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, পৃথিবীর অন্যান্য দেশ বাংলাদেশ সম্পর্কে জানবে। তাহলে এইভাবে মর্যাদা বৃদ্ধির জন্য বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করতেছে বিভিন্ন জোটে, অর্থাৎ জোট না, বিভিন্ন সংস্থায়, যেগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে সব রাষ্ট্রের ভূমিকায় তারা অবতীর্ণ হচ্ছে, যে বিভিন্ন সহযোগিতামূলক ভূমিকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে ভাবমূর্তি উজ্জ্বল করতেছে, কারণ হচ্ছে অন্যান্য দেশগুলো যাতে বাংলাদেশকে সহযোগিতা করে। তাহলে আমাদের পররাষ্ট্রনীতির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি, আন্তর্জাতিক পর্যায়ে নিজেদেরকে মর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করাও পররাষ্ট্রনীতির একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে আমরা বেশ কয়েকটা পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। আমরা এরপরের আলোচনায় জোট নিরপেক্ষতে যাব। তার আগে আমরা একটু দেখি যে পররাষ্ট্রনীতি ব্যাপারটা কি। পররাষ্ট্রনীতি হচ্ছে অন্য দেশের সাথে বাংলাদেশের কি সম্পর্ক সেটা নির্দেশ করার জন্য পররাষ্ট্রনীতির সূচনা হয়েছে 1971 সালের মুজিবনগর সরকারের মধ্য দিয়ে, এবং মুজিবনগর সরকারের পরবর্তীতে শেখ মুজিবের যে বক্তব্য সেটাতেই ফুটে উঠছে যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে কি, প্রধান উদ্দেশ্যগুলোর মধ্যে হচ্ছে বাংলাদেশ স্থিতিশীল নিরপেক্ষ, অর্থাৎ কোনো স্থিতিবোধ নিরপেক্ষ, অর্থাৎ কোনো দেশের সাথে কোনো ধরনের জুটে যাবে না, বাংলাদেশ একটা নিরপেক্ষতা অবলম্বন করবে। শান্তিপূর্ণ সহাবস্থান, কোনো দেশের সাথে বিরোধে জড়াবে না এবং নিরপেক্ষ থাকবে, কোনো জুটে যাবে না, সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। এরপরে সংবিধানের মধ্যেই যেহেতু এগুলো বলা ছিল, 25 নম্বর অনুচ্ছেদ, এটা মনে রাখবা, বাংলাদেশের পররাষ্ট্রনীতি বিষয়ে যে কোন অনুচ্ছেদে বলা আছে তাহলে তোমাকে বলতে হবে এটা সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে। এরপরে আছে হচ্ছে অর্জন, আমাদের যে অর্জন, বাংলাদেশ এই পর্যন্ত জাতিসংঘ, তারপরে হচ্ছে কমনওয়েলথ, এরপরে হচ্ছে তোমার ওআইসি, এর পাশাপাশি জোট নিরপেক্ষ আন্দোলন ন্যাম এবং সার্ক এবং বিমস্টেকের প্রতিষ্ঠাকালীন সদস্য। আর এর পাশাপাশি হচ্ছে বাংলাদেশকে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন শেখ মুজিব, সেটা এটা। এবং পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য হচ্ছে এগুলো: বন্ধুত্বের নীতি, স্বাধীন ও নিরপেক্ষ নীতি। এর পাশাপাশি হচ্ছে CA2, SAN2, ন্যাটো, এগুলোতে বাংলাদেশ নাই, কারণ হচ্ছে বাংলাদেশ নিরপেক্ষ, যেহেতু ওইগুলো তোমার জোট ভিত্তিক সামরিক এবং হচ্ছে অন্যান্য সংস্থা বা জোট টিম বা হচ্ছে আমরা যেগুলোকে বলি সংস্থা। তো CA2, SAN2, ন্যাটো এগুলো হচ্ছে একটা জোটভিত্তিক সংস্থা, যেমন ন্যাটো হচ্ছে ইউরোপ এবং আমেরিকার একটা জোট, এই ক্ষেত্রে বাংলাদেশ ওই সামরিক জোট, এই ক্ষেত্রে বাংলাদেশ প্রবেশ করে নাই। এরপর উন্নয়নমুখী, বাংলাদেশ যে দেশগুলো বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রাখবে তাদের সহযোগিতায় বাংলাদেশ নিবে। সমমর্যাদার বিষয়ে কোনো দেশ যদি বাংলাদেশকে শুরু করতে চায় সেক্ষেত্রে বাংলাদেশ ওটাকে গুরুত্ব দিবে না, বাংলাদেশ ওদের সাথে সম্পর্ক তৈরি করবে না। আদর্শভিত্তিক, কোনো দেশের উপরে সাম্রাজ্যবাদ এবং উপনিবেশবাদ, নয়া উপনিবেশবাদ এবং বর্ণবাদ। নয়া উপনিবেশবাদ ব্যাপারটা কি? নয়া উপনিবেশবাদ ব্যাপারটা হচ্ছে যে আগে তো উপনিবেশবাদ বলতে বললাম যে একটা দূরবর্তী দেশ আর একটা দেশকে যখন হচ্ছে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিকভাবে নিয়ন্ত্রণ করে, সেটাকে আমরা বলছি নয়া উপনিবেশবাদ। ব্যাপারটা হচ্ছে যে এই ধারণাটা এখন আর চলে না, এখন চলে হচ্ছে অর্থনৈতিকভাবে বা হচ্ছে বিভিন্নভাবে যখন নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ কোল্ড ওয়ারের পরে, স্নায়ুযুদ্ধের পরেই হচ্ছে এই নয়া উপনিবেশবাদের ধারণার উৎপত্তি ঘটেছে। এখন একটা দেশ আরেকটা দেশকে তো সরাসরি কন্ট্রোল করতে পারে না, এখন একটা দেশ আরেকটা দেশকে কন্ট্রোল করে অর্থনৈতিক দিক থেকে, সাংস্কৃতিক দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। এই ক্ষেত্রে নয়া উপনিবেশবাদ ধারণাটির জন্ম হয়েছে। বর্ণবাদ এবং অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ আধিপত্যবাদের বিরোধিতা করছে। শান্তিপূর্ণ সহাবস্থান, আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্রনীতির ভূমিকা রাখছে। এরপরে আমরা জোট নিরপেক্ষ আন্দোলনে যাব। আজকে এইটুকু পর্যন্ত এই ক্লাসে থাকলো।